আচ্ছা দেখ, ঠিক আছে, আচ্ছা দেখ তোদের আছে তো কোশ্চেনগুলো সামনে? ঠিক আছে, তাহলে প্রথমের থেকে দেখ, প্রথমের 1 নম্বরের কোশ্চেনটা, 1 নম্বরের কোশ্চেনটা টেস্ট 2, তাই তো? টপিক কি ছিল? ডাইমেনশন, হ্যাঁ, সিগনিফিক্যান্ট ফিগার আর এরর। ঠিক আছে, তো প্রথমে যেটা হচ্ছে যে একটি সাবান বুদবুদের আভ্যন্তরীণ চাপকে পি সমান কে এস ডিভাইডেড বাই আর সমীকরণ দিয়ে রেখা হলে ধ্রুবক কে এর মাত্রা কী হবে? কে এর মাত্রা কার সাথে সমান হবে? অপশান দেওয়া আছে। তো প্রথমত কে এর মাত্রাটা এটা তো বের করে নেওয়া সহজ। পি সমান হচ্ছে কে ইন্টু এস ডিভাইডেড বাই আর, তাই তো? পিটা হচ্ছে চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা চাপের মাত্রা। চাপের মাত্রা কি করে করলাম? বল বাই ক্ষেত্রফল করে। এটা করার দরকার নেই আশা করি। আর কে পৃষ্ঠটানটা তো ধর এখন অজানা, তার জন্য পৃষ্ঠটানের মাত্রাটা আমি এখানে লিখে দিয়েছি। পৃষ্ঠটানের মাত্রা কি আছে? এম টি টু দি পাওয়ার -2। এটা বল প্রতি একক দৈর্ঘ্যে বলটা পৃষ্ঠটান হয় মাত্রা অনুযায়ী, তো যেহেতু পৃষ্ঠটানটা এখনও শিখিস নেই তো ওইটা লিখে দিয়েছি আমি। আর এটা কি আছে? এটা হচ্ছে এল, এল তো। তাহলে এখানে কে সমান কি হয়ে গেল? দেখ এখানে এমটা, এই এমটা আর এমটা ক্যান্সেল আউট, এই এমটা ক্যান্সেল আউট, এই টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 ক্যান্সেল আউট। তাহলে এই কেটা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার -1 ইন্টু এল, ক্রস গুণ হলে। তাহলে এল টু দি পাওয়ার -1 ইন্টু এল মানে এল টু দি পাওয়ার 0, তার মানে 1, তার মানে মাত্রাহীন। মাত্রাহীন মানে হচ্ছে সি এর। ঠিক আছে, অপশন সি। তারপরে 2-এরটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যায় প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু একটা ইকুয়েশন দেওয়া আছে লগারিদম ফাংশনে, ভেতরে সাইন আছে। নিচে কোন রাশিটি বলের সমমাত্রা যুক্ত? প্রথমত দেখ, এটা অনেক সহজ জিনিস ছিল, একটুকু বুঝে। এ লগ ই বেস এরকম লেখা ছিল, ভেতরে আলফা সাইন বিএক্স এরকম ছিল। তো প্রথমত এই জিনিসটা দেখ, এই জিনিসটা দেখে যেটা বোঝা যাচ্ছে, আমি আগে বলেছি, সেটা হচ্ছে লগের ভেতরে যেটা থাকে, লগ হোক বা সাইন হোক বা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, যে কোনো কিছু ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এটার ভেতরে এই পুরো অংশটা হবে মাত্রাহীন। এই সম্পূর্ণ অংশটা মাত্রাহীন, মানে লগের ভেতরেই যেটা আছে এই পুরো অংশটা মাত্রাহীন, ঠিক? মাত্রা নেই। তাহলে প্রথমত ডাইরেক্ট তুই দেখতে পাচ্ছিস যে এখানে এফ এর মাত্রাটা এ এর সাথে সমান হবে। লেফট হ্যান্ড সাইডে এফ আছে, তাহলে এফ এর মাত্রাটা এ এর সাথে সমান হবে। তাহলে এফ এর মাত্রাটা এ এর সাথে সমান হলো। তাহলে এফ এর মাত্রাটা যদি এ এর সাথে সমান হয়, কিন্তু এখানে অপশান এরকমভাবে দেওয়া নেই যে এ ডাইরেক্ট শুধুমাত্র দেওয়া নেই। কীভাবে দেওয়া আছে অপশানগুলো? অপশানটা দেওয়া আছে বি ইন্টু আলফা দেওয়া আছে, বি ইন্টু আলফা দেওয়া আছে। আলফা প্রথমত দেখি বিটা, এই বিটা কি মাত্রাহীন হবে? বিটা কিন্তু মাত্রাহীন হবে না। বি ইন্টু এক্স এটা মাত্রাহীন হবে, এটা মাত্রাহীন হবে। তাহলে বি ইন্টু এক্সটা যদি মাত্রাহীন হয়, তাহলে বিটা কিন্তু মাত্রাহীন নয়, কারণ বিটা এক্সের মাত্রার উপরে নির্ভর করবে। যদিও আমার এখানে কোশ্চেনটাতে এক্সটা কী বোঝাচ্ছে সেটা লেখা নেই, এটা লিখে দেওয়া দরকার ছিল, কিন্তু যাই হোক বিটা মাত্রাহীন নয়। তাহলে যে অপশানসগুলোতেই বি আছে সেগুলো হওয়ার কোনো প্রশ্নই নেই, যে অপশানসগুলোই বি আছে। আর এখানে দেখ, এখানে এই ভেতরের অংশটা মাত্রাহীন, মানে এই সম্পূর্ণ অংশটা মাত্রাহীন, আবার আলফাটাও তো মাত্রাহীন। এই পুরোটা মাত্রাহীন মানে এটা তো মাত্রাহীন, এটাও তো মাত্রাহীন। তাহলে এফ এর মাত্রাটা এর মাত্রা সমানও যা, আর এ বাই আলফা লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ আলফাটা তো মাত্রাহীন রাশি। বুঝতে পারছিস কি বলছি? তাহলে আলফাটা যদি মাত্রাহীন রাশি হয়, তাহলে এখানে অপশান কোনটা হবে? সি হবে, অপশান সি হবে ডাইরেক্ট। তোর অতটাও যদি না ভাবতে পারতিস, অ্যাটলিস্ট অন্তত এইটুকু ভাবলেও হতো যে বি ইন্টু এক্সটা মাত্রাহীন যেহেতু, তাই বিটা কখনো মতেই মাত্রাহীন হচ্ছে নেই। আর বিটা যেহেতু মাত্রাহীন হচ্ছে নেই, তাহলে বি যে জায়গাগুলোতে আছে আলফাটা মাত্রাহীন রাশি, তাহলে বিগুলো তো হওয়ার কথা লয়। আলফাটা মাত্রাহীন আর বি যেগুলো আছে সেগুলো তো মাত্রাযুক্ত রাশি হয়ে যাবে। তাহলে এ একমাত্র সি এরটাই, সি অপশানটাতেই। তারপর এটা তিনেরটা তো কমন কোশ্চেন, আমি অনেকবার বলেছি, তিনের কোশ্চেনটা করানোই হয়েছে।
পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এটা ভ্যান ডার ওয়াল সমীকরণ বলে, কিন্তু ভ্যান ডার ওয়াল সমীকরণ অত সব কিছু বোঝার দরকার নেই। কোনটা কি রাশি এখানে প্রত্যেকটাই মেনশন করা আছে। ভিটা হচ্ছে, পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, আরটা হচ্ছে, আর টিটা প্রয়োজনই নেই। দেখ এখানে সমমাত্রার নীতি অনুসারে পি এর মাত্রাটা যা হবে কি এ বাই ভি স্কোয়ারের মাত্রা তাই হবে। তাহলে পি এর মাত্রাটা এ বাই ভি স্কোয়ারের সাথে সমান করে দেয়, পি এর মাত্রাটা এ বাই ভি স্কোয়ারের সাথে সমান করে দেয়। তাহলে এর মাত্রাটা কি হয়ে যাবে, এর মাত্রাটা পি এর মাত্রা মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর আমাদের ভি স্কোয়ার মানে হচ্ছে আয়তনের কিউব মানে এল 6, তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। আর বি এর মাত্রাটা কি হবে, বি এর মাত্রাটা ভি এর সাথে সমান হবে, ভি এর সাথে মানে এল কিউবের সাথে, তাই তো। তাহলে আমাকে এ ইন্টু বি এর মাত্রা বলেছে, তো তাহলে এ ইন্টু বি যদি করিস, এ ইন্টু বি, তাহলে এখানে কি হবে, এই দুটোর মাত্রা যখন গুণ হবে তখন কি হবে, এম শুধু এল এর পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে এল এর পাওয়ারটা 5 + 3 হয়ে যাবে, তাই তো। এল এর পাওয়ারটাই শুধুমাত্র যোগ হবে, তো তাহলে এল এর পাওয়ারটা 8 হয়ে গেল। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে অপশন ডি। বোঝা গেছে তো, কমন কোশ্চেন অনেকবার করানো আছে সেইগুলোই তো। নেক্সট, তারপর একটা পরিবর্তনশীল বলের একটি সংস্থার জন্য নিউটনের দ্বিতীয় সূত্রকে এরকমভাবে প্রকাশ করা যায়। এটা নিউটনের দ্বিতীয় সূত্রের একটা সমীকরণ। সংস্থাটির ক্ষেত্রে ডিএম বাই ডিটি সমান কে এমভি হলে কে এর এসআই একক কত হবে। তাই এখানেও ডাইরেক্ট বলাই আছে, দেখ ডিএম বাই ডিটি সমান হচ্ছে কে এম ইন্টু ভি, এটাই তো। ডিএম বাই ডিটি সমান হচ্ছে কে এম ইন্টু ভি। তাহলে এখানে কে এর মাত্রা বা কে এর একক কি হবে, তাহলে এখানে উপরে কে এর এককটা কি, এটা কেজি, এইটার একক কি, এটা সেকেন্ড, বা তুই মাত্রার হিসাবেও বসাতে পারিস, উপরে এম নিচে টি। আমি এককের ইয়েতেই বসাচ্ছি, ধর এককই যেহেতু বলেছে। আর এখানে কি, এটাও কেজি, আর এটা কি, এটা মিটার পার সেকেন্ড। তাহলে কেজি, এটা কি, এটার মাত্রাটা যেটা বের করতে হবে, তাহলে কেজি আর কেজি ক্যান্সেল আউট, এদিকে সেকেন্ড আর সেকেন্ড ক্যান্সেল আউট। তাহলে এখানে কে এককটা কি হয়ে যাবে, মিটার টু দি পাওয়ার -1 হচ্ছে না, 1 সমান, তাহলে মিটার টু দি পাওয়ার -1 মানে কোনটা, অপশন বি। হয় না এগুলো, তাই তো। এটাও করা দরকার ছিল চারেরটা। তারপর পাঁচেরটা, এক্স অক্ষ বরাবর একটি তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, টি সময়ে এক্স দূরত্বে অবস্থিত একটি কণার সরণ ওয়াই ইজিক্যাল টু একটা সমীকরণ দেওয়া আছে, তাই তো। তাহলে এটা মুছি আমি একটু। মাত্রা বিশ্লেষণের সব অঙ্কগুলোই একদম সোজা ছিল, কিছুই ছিল না। তোরা দেখ, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই ইজিক্যাল টু কতর কোশ্চেনটা 5, ওয়াই ইজিক্যাল টু এ কি যেন সাইন অফ বিটি মাইনাস সিএক্স, এটা দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে বলেছে যে নিচের কোনটি মাত্রাহীন নয়, বলেছে, তাই তো। দেখ মাত্রাহীন নয় কোনটা, প্রথমত এইখান থেকে তুই কি দেখতে পাচ্ছিস যে এই অংশটা তো মাত্রাহীন রাশি। তাহলে এই অংশটা যেহেতু মাত্রাহীন রাশি, তাহলে ওয়াই এর মাত্রাটা এর সাথে সমান হবে। এখানে বলা আছে কিন্তু কোনটা কি বলা আছে, টিটা সময় বলা আছে, এক্স হচ্ছে দূরত্ব বলা আছে, আর ওয়াইও ওয়াই সরণ বলা আছে। মানে এক্স আর ওয়াই দুটো এলকে বোঝাচ্ছে, ঠিক আছে, দুটো এলকে বোঝাচ্ছে, আর টি তো সময় বলা আছে। তাহলে ওয়াই এর মাত্রাটা এর সাথে সমান হবে, ঠিক আছে। আর বি ইন্টু টি এটা মাত্রাহীন, তাহলে বি ইন্টু টিটা যদি মাত্রাহীন হয়, বি এর মাত্রাটা টি টু দি পাওয়ার -1 হবে। আর সি ইন্টু এক্স এটাও মাত্রাহীন, এই সম্পূর্ণ জিনিসটা মাত্রাহীন। তার মানে এই অংশটাও মাত্রাহীন আলাদা করে, এবং এই অংশটাও আলাদা করে। তাহলে সি ইন্টু এক্সটা যদি মাত্রাহীন হয়, তাহলে সি এর মাত্রাটা কি হবে, সি এর মাত্রাটা 1/x মানে এল টু দি পাওয়ার। দেখ যেগুলো মাত্রাহীন হচ্ছে, আমি মাত্রা পড়ানোর সময় তো বলেছিলাম, যেগুলো মাত্রাহীন হচ্ছে সেটা
m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 লেখা উচিত, মাত্রাহীন মানে। m এর উপরও নির্ভর করে না, l এর উপরও নির্ভর করে না, t এর উপরও নির্ভর করে না। এনি 1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, তার জন্য আমি 1 লিখে দিচ্ছি। যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1ই তো, তার জন্য মাত্রাহীন রাশিটাকে আমি 1 লিখেছি। বোঝা গেছে তো? তাহলে এখানে কি হয়ে গেল, এর মাত্রা পেয়ে গেলি, এর মাত্রা হচ্ছে l, এর মাত্রা l, যেহেতু y এর মাত্রা l, b এর মাত্রা এটা, c এর মাত্রা এটা। এবারে যে অপশানসগুলো আছে এই অপশানসগুলোর সাথে দেখ কোনটা হবে, y ডিভাইডেড বাই a, y ডিভাইডেড বাই এটা তো মাত্রাহীন হবে, প্রথম অপশানটাই তো y ডিভাইডেড বাই a মাত্রাহীন হচ্ছে, তাই না? y এর মাত্রা আর এর মাত্রা দুটোই তো সমান, তাহলে y ডিভাইডেড বাই এটাই তো মাত্রাহীন হচ্ছে। এত দূর পর্যন্ত যাওয়ারই প্রয়োজন ছিল না, ঠিক আছে? তার আগেই যেমন অপশান দেওয়া আছে সেরকম দেখেই এটা এ বলে দেওয়া যেত, তো বের করার নিয়মটা শিখে রাখলি এরকম। তো আরেকটা হচ্ছে 6, তারপরেরটা দেখ কি আছে, একটি বস্তুর গতিবেগ v সমান a প্লাস bt স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ct আছে, c ইন্টু t আছে। তো এখানে কোনটা কী রাশি তো বুঝতেই পারছিস, বেগ হচ্ছে v আর t হচ্ছে সময়। তাহলে a b ও c ধ্রুবক, a b c হচ্ছে ধ্রুবক, তাহলে নিচের কোন সম্পর্কটি ঠিক, কোন সম্পর্কটা ঠিক বলেছে, এখানে অপশান দেওয়া আছে। যাই হোক, এখানে যে অপশান দেওয়া আছে সেটা প্রথমত এটা দেখে থেকে কি বুঝছি, এটা দেখে তুই কি বুঝতে পারছিস? দেখ 1 এর সাথে c ইন্টু t যোগ হয়েছে, তাহলে 1 এর সাথে যদি c ইন্টু t যোগ হয়ে থাকে তাহলে এই c ইন্টু t এটা মাত্রাহীন হবে, তার মানে c এর মাত্রা t টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে? আর এটা a প্লাস b ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা v এর সাথে মাত্রা অনুযায়ী সমান হবে, কারণ নিচের অংশটা তো মাত্রাহীন, তাহলে এর মাত্রাটা v এর মাত্রার সাথে সমান হবে, আর b ইন্টু টি স্কোয়ারের মাত্রাটা v এর মাত্রার সাথে সমান হবে, তাই তো? তাহলে এবারে অপশানসগুলো দেখ, অপশানসগুলো কীরকম করে দেওয়া আছে। অপশানগুলো দেওয়া আছে c স্কোয়ার ডিভাইড, মানে এইখানে অ্যাকচুয়ালি এই মাত্রাগুলো তোকে বসিয়েই দেখতে হবে অপশানগুলো, বুঝলি? কোন অপশানটা স্যাটিসফাইড করছে, নিচের কোন সম্পর্কটি ঠিক বলেছে, তো তাহলে কোনটা স্যাটিসফাইড করছে তোকে এই অপশানসগুলোর থেকে দেখতে। প্রথমত ভি এর মাত্রাটা এর মাত্রাটা বের করলে, তাহলে এটা এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল, আর এটা হলো এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাই তো? তার মানে এল টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -3। তাহলে এইটা হলো আমার সি এর মাত্রা, এইটা হলো এর মাত্রা, আর এটা হলো বি এর মাত্রা, এটা হচ্ছে বি এর মাত্রা, বি এর মাত্রা হচ্ছে এটা। এরপরে তুই অপশানসগুলো দেখ, সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, সি স্কোয়ার ডিভাইডেড বাই এ যদি করিস, সি স্কোয়ার মানে হচ্ছে টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ এটা বি এর সাথে সমান হচ্ছে কি, বি এর মাত্রাটা তো টি টু দি পাওয়ার -3 আছে, -3 হচ্ছে নেই, তাহলে প্রথম অপশানটা হবে না। সি স্কোয়ার ইন্টু এ যদি হয়, এটা সি আর এটা এ, সি স্কোয়ার ইন্টু এ হলেও হবে না, কারণ টি টু দি পাওয়ার -2 হচ্ছে, ওটাও বি এর সাথে সমান হবে না। তারপরেরটা হচ্ছে এ ডিভাইডেড বাই এল তার হোল কিউব, এ ডিভাইডেড বাই এর মাত্রাটা কোথায়, এ ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই এল তার হোল কিউব আছে, ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এল আছে, বি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -3 আর এল, তো তাহলে এটা হচ্ছে, কারণ এখানে এল আর এল কেটে যাচ্ছে, তাহলে এখানে টি টু দি পাওয়ার -3 আর এখানেও টি টু দি পাওয়ার -3, তাহলে এটা হচ্ছে, তাহলে অপশান সি, ঠিক আছে? ডি এরটা দেখার দরকার নেই, যেহেতু একটাই তো ওয়ান অপশান কারেক্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে 7, তো একই ধরনের, একটি বলের উপর ক্রিয়াশীল সময় নির্ভর করে, একটি বলের উপর ক্রিয়াশীল সময় নির্ভর করে একটি বলের রাশিমালা, মানে একটা বলের সমীকরণ দেওয়া আছে আর কি, বি এর এসআই একক। যাই হোক, তাহলে একটা বলের সমীকরণ দেওয়া আছে, বলের সমীকরণটা একটা বলের সমীকরণ দেওয়া আছে, এফ ইজিক্যাল টু এফ ফাংশন অফ টি, এফ সময়ের উপর নির্ভর করে, কত কোশ্চেন এটা, 7 এরটা,
কীরকম করে এটি প্লাস বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সি ইন্টু কস স্কোয়ার ওমেগা টি, এটা সমীকরণ দেওয়া আছে। এরপর বলছে বি এর এসআই একক। বি এর এসআই একক কী হবে দেখ, এখানে প্রথমত হচ্ছে এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা মাত্রা নেই, যেহেতু 1 প্লাস 1-এর মাত্রা, নিচের অংশটার মাত্রা নেই। তাই নিচের অংশটা যদি মাত্রা নেই, তাহলে এই এফের মাত্রাটা এটি এর সাথেও সমান হবে, আবার এফের মাত্রাটা বি ইন্টু টি স্কোয়ারের সাথেও সমান হবে, তাই তো? তাহলে এফের মাত্রাটা যখন, এফের মাত্রা সমান মানে এককও সমান, বুঝলি? মাত্রার একক মানে এককটাও আমি সমান বলতে পারি। আমাকে এখানে একক দিয়ে প্রকাশ করতে বলেছে, তাহলে মাত্রার দিকে আমি যাচ্ছি না, এককই লিখে দিচ্ছি। বলের একক যেহেতু নিউটন জানি, আর এটা হচ্ছে বি এর এককটা আমি বের করব, বি এর এককটা আমি বের করব, আর টি স্কোয়ার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তাহলে বি কত হয়ে গেল? নিউটন সেকেন্ড টু দি পাওয়ার -2, নিচে সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে কোনটা? অপশান বি। ঠিক আছে, তারপরে হচ্ছে আটেরটা কি আছে? একটি কণার সরণ এক্স দ্বারা প্রকাশিত হলে প্রযুক্ত বলের সমীকরণ হয় এফ ইজিক্যাল টু, দেওয়া আছে নিচের কোন রাশিগুলি কার্যের সঙ্গে সমমাত্রা সম্পন্ন। নিচের কোন রাশিগুলি, এখানে মোর দেন ওয়ান অপশানস হয়তো কারেক্ট হবে, কিন্তু একটা অপশান সেই তো সিঙ্গেল অপশান কারেক্ট কোশ্চেন এটা যেহেতু, যাই হোক ঠিক আছে। দেখ এফ ইজিক্যাল টু কী আছে? আলফা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস এ, এটা আছে সমীকরণ, তাই তো? তাহলে এইখানে এক্সটা হচ্ছে সরণ বলা আছে, আর প্রযুক্ত বল এটা। তাহলে প্রথমত দেখ এই আলফাটা তো এফের সাথে সমান হবে, কারণ এখানেও সেই 1 প্লাস অফ এটা হয়েছে, তাই না? তাহলে আলফাটা এফের সাথে সমান হবে। আবার এক্স মাইনাস এ যেহেতু হয়েছে, তাই এক্সের মাত্রাটাও এর সাথে সমান হবে। তাহলে এর মাত্রাটা হয়ে গেল কি? এর মাত্রাটা হয়ে গেল এল, তাই তো? তাহলে এবারে অপশানসগুলো দেখ, কি অপশানসগুলো আছে। আলফা হচ্ছে বল, তাহলে প্রথম অপশানটাই আলফা ইন্টু এক্স আছে। আলফা ইন্টু এক্স মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ মানে কৃতকার্য, ঠিক আছে? অপশান এটা হবে। এটা মোর দেন ওয়ান অপশানস কারেক্ট হবে, বুঝলি? আর অন্যগুলো হবে, বিয়েরটা হবে নেই, বিয়েরটা তো বলের স্কোয়ার হয়ে যাচ্ছে, তিনেরটাও হবে না, আর চারেরটা হবে না, এরটাই হবে, ঠিক আছে? এরটাই হবে, ঠিক আছে। তারপর নাইনেরটা দেখ, 9টা দেখ, বোঝা গেছে তো? বুঝতে পেরেছিস তো কতগুলো হয়েছিল এখনো পর্যন্ত? ঠিক আছে, 9টা দেখ। 9টা হচ্ছে বল সমান বলা আছে, বল মানে ধরলে এখানে যদিও এখানে আলফা ডিভাইডেড বাই ঘনত্ব মাইনাস বিটা কিউব, এরকম দেওয়া আছে, তাই তো? তাহলে আলফা এবং বিটার মাত্রীয় সংকেত, মানে আলফা আর বিটার মাত্রা বের করতে হবে। এটা তো সহজ। এখানে কি করবি? তাহলে এখানে দেখ এটার সাথে এটা হয়েছে, মাইনাস হয়েছে, তার মানে ঘনত্বর মাত্রাটা, ঘনত্ব আমি যদি ডি ধরে নিই, এটা সাথে সমান হবে, তাই তো? তাহলে এখান থেকে বিটার মাত্রাটা কত বেরোলো? বিটার মাত্রাটা যদি ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -3 হয়, তাই তো? ভর বাই আয়তন মানে এল কিউব, তাহলে এম ডিভাইডেড বাই এল কিউব মানে এম এল টু দি পাওয়ার -3, এটা কিউব সমান, তাহলে দুদিকে যদি আমি কিউব রুট করে দিই, তাহলে এটা এম টু দি পাওয়ার 1/3 হয়ে গেল, আর এটা হচ্ছে এল টু দি পাওয়ার -1 হয়ে গেল, তাই তো? তাহলে এটা হচ্ছে বিটার মাত্রা। আর আলফার মাত্রা তাহলে কত হবে? আলফার মাত্রাটা হবে, দেখ উপরে তো এটা তো বল মানে এম এল টি টু দি পাওয়ার -2,
আর এই নিচের অংশটার মাত্রা বেরিয়েছে কত? নিচের অংশটার মাত্রায় ঘনত্বের মাত্রার সাথে সমান। ঘনত্বের মাত্রা যা বিটা কিউবের মাত্রাও তো তাই। তাহলে নিচের অংশটার মাত্রা হচ্ছে আলফা ডিভাইডেড বাই নিচের অংশটার মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3, তাই তো? তাহলে এবার এটা উপরে গুণ হবে, এটা উপরে যদি গুণ হয় তাহলে আলফার মাত্রাটা কত হয়ে যাবে? আলফার মাত্রাটা হচ্ছে এম স্কোয়ার এল টু দি পাওয়ার -3, আর এখানে এল টু দি পাওয়ার 1 আছে, তার মানে -2 হয়ে যাবে, আর টি টু দি পাওয়ার -2। তাহলে বিটার মাত্রা হলো আমার এটা, আর আলফার মাত্রা হলো এটা। দেখ কোনটা আছে, এম টু দি পাওয়ার -3 এল টু দি পাওয়ার -2, সি, অপশান সিটা আছে। ঠিক আছে, তাই তো? সি এটাই আছে তো। নেক্সট তারপরেরটা, পি ইজ ইক্যাল টু এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স। এ এবং বি এর মাত্রিয় সংকেত কি হবে? তাহলে এটা কি হবে? সবই করতে হচ্ছে, করিস নাই নাকি একটা? তাহলে পি ইজ ইক্যাল টু কতটা? এটা 10-এরটা নাকি 10। পি ইজ ইক্যাল টু এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স, তাই তো? এখানে পিটা প্রেসার, টিটা টাইম, আর এক্সট্রা ডিস্টেন্স বলা আছে নাকি, এক্সট্রা দূরত্ব। ঠিক আছে, ডিস্টেন্স। তাহলে এখানে এ বাই বি বের করতে বলেছে। ঠিক আছে, তো এ বাই বি বের করতে বলেছে। তুই এখান থেকে তো দেখতেই পাচ্ছিস এর মাত্রাটা টি স্কোয়ারের সাথে সমান হবে, আর তুই উপরেরটা টি স্কোয়ার, উপরটা টি স্কোয়ার, আর নিচে বি ইন্টু এল, এটা পি এর সাথে সমান, তাই তো? তাহলে সেখান থেকে বি এর মাত্রাটা বেরিয়ে যাবে, দিয়ে এ ডিভাইডেড বাই বি করলেই হয়ে যাবে। কিন্তু এটা সহজ হবে কীরকম করে বলতো? এটা তুই এরকম করে দে, এ ডিভাইডেড বাই বি এক্স লেখা যাবে তো, মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স এরকম লেখা যাবে তো। এরকম করে নিলে এটা সহজ হবে, ওটাও করতে পারিস যেমন করে আসছিস এখনো পর্যন্ত। তাহলে এখান থেকে পি এর মাত্রাটা কি হবে? পি এর মাত্রাটা এ ডিভাইডেড বাই বি ইন্টু এক্সের সাথে সমান হবে। তাহলে এ ডিভাইডেড বাই বি যেহেতু বের করতে বলেছে, তাহলে পি এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর এখানে তো এল আছেই, তাহলে এলটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে উপরে এলটা গুণ হয়ে গেলে এম টি টু দি পাওয়ার -2, মানে পৃষ্ঠটানের মাত্রার মতো। তাহলে এটা কোনটা অপশান আছে? বি। ঠিক আছে, 10-এরটা আমি এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স, তো তাহলে এটাকে এটা ডিভাইডেড বাই, তাহলে আলাদা আলাদা যদি করা যায়, দেখ বাঁ দিকের মাত্রা যেটা, বাঁ দিকের চাপ মানে হচ্ছে পি, আর ডান দিকের এই অংশটার মাত্রাও চাপের সাথে সমান হবে, এই অংশটার মাত্রাও চাপের সাথে সমান হবে। তো আমার যেহেতু এ ডিভাইডেড বাই বি, আমার কোশ্চেনটা হচ্ছে এ ডিভাইডেড বাই বি বের করার প্রয়োজন আছে, তাই আমি এটার সাথে এটা সমান করে দিয়েছি, দিয়ে এ বাই বি এর মাত্রা বের করে নিয়েছি। ঠিক আছে, যদি তোকে আলাদা আলাদা করে এ বি এর মাত্রা বের করতে বলতো তাহলে আমি এরকম করতাম না, বা এ ইন্টু বি করতে বলতো তাহলে আমি এরকম করতাম না। তাহলে আমি এখান থেকে এর মাত্রাটা টি স্কোয়ার সমান লিখেই দিতাম, আর উপরটা টি স্কোয়ার হয়ে গেল, নিচেরটা বি ইন্টু এল হয়ে গেল, দিয়ে বি এর মাত্রাটা বের করে নিতাম, চাপের মাত্রা তো বাঁ দিকে জানি, দিয়ে ওই দুটো মাত্রাকে গুণ করতে বলে গুণ, বা দুটো আলাদা আলাদা করে যদি অপশান থাকতো তাহলে সেটার সাথে আমি দেখতাম, যেমন আগেরগুলো করেছি। কিন্তু এখানে যেহেতু এ ডিভাইডেড বাই বি করেছে, তার জন্য আলাদা আলাদা করে বের করে আবার তো সেই ভাগেই করতে হবে, তার জন্য আমি যেহেতু এটা ভাগ করার ফর্মে সাজানো যাচ্ছে বলে এরকম করলাম, সহজে হবে বলে। তোরা যেমন নিয়ম জানিস সেরকমভাবে এটা করতে পারা উচিত ছিল, সহজ এগুলো। নেক্সট 11টা, 11-র পর থেকে তো একই রকম কোশ্চেন সবগুলো। 11-টা 11, দেখ 11-এরটা কি আছে? গতিবেগ, সময় ও বল প্রাথমিক মাত্রা রাশি ধরলে ভরের মাত্রা কত হবে? ঠিক আছে, ভরের মাত্রা কত হবে বলেছে, তাহলে তো এটার নিয়ম অনুযায়ী যে স্টেপ অনুযায়ী করব আমরা, কি ভর ইজ এ ফাংশন অফ কি গতিবেগ, সময় আর বল। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, তাই তো? এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি করব? এম সমান হয়ে যাবে
কনস্ট্যান্ট তুই লিখতে পারিস, কনস্ট্যান্টটা না লিখলেও চলবে, যেহেতু এখানে শুধুমাত্র সম্পর্কটা রাশিগুলোর মধ্যে সম্পর্ক কি সেটা দিয়েছে বের করতে, কোনো সমীকরণ লয় এটা। তাহলে ভি টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই আর এফ টু দি পাওয়ার জেড। ঠিক আছে, দিয়ে এখান থেকে এম এল টি করবো। এদিকে কি হবে, এখানে এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, এল টি তো নেই। আর এখানে বেগ মানে কি লিখবো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স, আর এখানে টি টু দি পাওয়ার ওয়াই, আর এখানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার জেড, তাই তো? তাহলে এখানে কি লিখলাম, এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, আর এল টু দি পাওয়ার কী হয়ে গেলো, এল টু দি পাওয়ার এক্স, আর এখানে এল টু দি পাওয়ার জেড, তাহলে এক্স প্লাস জেড। আর এখানে টি টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার ওয়াই, আর টি টু দি পাওয়ার মাইনাস টু জেড। ঠিক আছে, আর এমটা লেখা হয়নি না, এম এটা এম টু দি পাওয়ার কত হয়ে গেলো, এম টু দি পাওয়ার হচ্ছে জেড। আরে পাওয়ারগুলোকে ইকুয়েট করলে জেডের ভ্যালু কত বেরোচ্ছে, ওয়ান। এক্স প্লাস জেডের ভ্যালু কত বেরোচ্ছে, জিরো। তাহলে এক্স প্লাস ওয়ান সমান কত হয়ে গেল, জিরো। এক্স সমান কত হলো, মাইনাস ওয়ান। এবার এইখানে বসিয়ে দিয়ে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ইজিক্যাল টু কত হচ্ছে, জিরো। তাহলে এক্সের ভ্যালু মাইনাস ওয়ান মানে এটা প্লাস ওয়ান হয়ে গেল, আর ওয়াইয়ের ভ্যালু আমাকে বের করতে হবে, আর এটার ভ্যালু হচ্ছে মাইনাস টু ইজিক্যাল টু জিরো, তার জন্য ওয়াই সমান বেরিয়ে গেল ওয়ান, তাই তো? তাহলে এক্স সমান মাইনাস ওয়ান, ওয়াই সমান ওয়ান, জেড সমান ওয়ান। এখানে বসিয়ে দেয়, এখানে বসিয়ে দিলে কি হয়ে যাবে, ভি টু দি পাওয়ার মাইনাস ওয়াই টি আর এফ, এটা ওয়ান আছে পাওয়ারগুলো, মানে এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে অপশন এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা যদি পড়ে তোদের কোনো পরবর্তী সময়ে, তোদের এখনও করতে পারা উচিত। এখনও জানিস ক্লাস 9-এ পড়েছিলি, এখন 11-এ পড়িস নি হয়তো, তো সেখানে এই কোশ্চেনটা এরকম করে করার প্রয়োজন নেই, বুঝলি? যে রাশি যদি পরিচিত রাশি থাকে, যেমন এখানে ভর আছে, বেগ আছে, সময় আছে, বল আছে, এরা একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রই বলে, বুঝতে পারছিস? এটা এত দূর পর্যন্ত করারই তো দরকার নেই। আমরা বল সমান ভরবেগের পরিবর্তনের হার করে দিতে পারি, ভরবেগের পরিবর্তনের হার মানে পি বাই টি লিখে দিতে পারি। পি বাই টি মানে হচ্ছে এম ইন্টু ভি ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে এম এর মাত্রা দেখ হয়ে যাচ্ছে এফ ইন্টু টি ডিভাইডেড বাই ভি, বুঝতে পেরেছিস? তাহলে এটা অনেকে এরকমভাবেই করে দেবে শর্ট করে, কিন্তু এই সমীকরণটা তোকে জানতে হবে। এই সমীকরণটা বল সমান ভরবেগের পরিবর্তনের হার, এই সমীকরণটা জানতে হবে। তাহলে এখানেও তো সেই সম্পর্কই প্রতিষ্ঠা করছি। কোন জায়গাটাতে আমি এরকম করবই, যেখানে আমার এরকম ধরনের অপশান আমি খুঁজেই পাচ্ছি না, কোনো সমীকরণ আমি এরকম ধরনের কোনো সমীকরণ মনে করতে পারছি না, তাহলে আমার তো এটা স্টেপ আছেই, এখানে যে কোনো কিছুতেই বের করা যাবে সম্পর্ক। কিন্তু যদি আমার কোনো অপশান থাকে যে এরকম ধরনের সমীকরণ আমি এস্টাবলিশ করতে পারবো, আমার মনে আছে, তাহলে আমি এই সমীকরণটা থেকে করে নেবো। সেখানে আমার একটা দুটো লাইনে হয়ে যাবে, 30 সেকেন্ডের কোশ্চেন, আর তাছাড়া এত দূর পর্যন্ত করতে হবে। বুঝতে পেরেছিস তো কি বললাম আমি? ঠিক আছে, নেক্সট প্রত্যেকটাই তার পরেরগুলো একই রকম, চাপ, গতিবেগ আর সময় বলেছে, তাহলে বলের মাত্রা, তাহলে এটাও একই রকম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখ কিটা যেন 12টা, তো 12টা হচ্ছে যে চাপ, গতিবেগ আর সময় মূল মাত্রা হলে বলের মাত্রা কি হবে। তাহলে এখানেও একই রকমভাবে বল ইজ এ ফাংশন অফ কি চাপ, গতিবেগ আর সময়। এটা তারপরের স্টেপে কি করব, বল ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। তারপরে কি করব, বোথ সাইড মাত্রা বিশ্লেষণ করব। মাত্রা বিশ্লেষণ করলে কি হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। চাপের মাত্রা কি হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক্স। ভি এর মাত্রা কি হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই, আর টি এর মাত্রা তো টিআই সময়। তাহলে এরপরে কি করব, এরপরে হচ্ছে আমি এখানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে কি হচ্ছে পাওয়ারটা, এম টু দি পাওয়ার এক্স আছে,
এখানে তো এম নাই, ঠিকই আছে, তাহলে শুধু এম টু দি পাওয়ার এক্সই আছে। আর এখানে এল এর জন্য কি হচ্ছে, এল টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এল টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো। আর টি টু দি পাওয়ারে কী হচ্ছে, মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এরকম হচ্ছে, তাই তো। এবারে বোথ সাইড যদি আমি পাওয়ারগুলোকে ইকুয়েট করি, এক্সের ভ্যালু ডাইরেক্ট বেরোচ্ছে কত, 1, আর মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইক্যাল টু, যেহেতু 1 আছে তাহলে এক্সের ভ্যালুটা যদি -1 বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে 2, বোঝা গেছে তো। এক্সের ভ্যালুটা -1 বসালে -1 প্লাস ওয়াই ইজ ইক্যাল টু 1 যদি হয় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 2, -1টা ওইদিকে গেলে +1 হয়ে গেল। আর এখানে কি হচ্ছে, -2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইক্যাল টু হচ্ছে -2, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে -2, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, আর জেডের ভ্যালু তো আমি বের করতে চাইছি, তাহলে জেডের ভ্যালু হয়ে যাচ্ছে 2, জেডের ভ্যালু 2 হচ্ছে, তাই তো। -4 প্লাস জেড ইজ ইক্যাল টু -2, তাহলে এখানে কি হচ্ছে, এক্সের ভ্যালু 1 মানে এফ ইজ ইক্যাল টু পি টু দি পাওয়ার 1 ভি স্কোয়ার আর টি স্কোয়ার, এটা হচ্ছে, তাহলে পি ইন্টু ভি স্কোয়ার টি স্কোয়ার, তার মানে অপশান এ, অপশান এ। তারপরেরটাও একই ধরনের অঙ্ক, তারপরেরগুলো তো সবগুলো একই রে, সব তারপরেরটাও তো একই, সেম কোশ্চেন তারপরেরটা। এগুলো পেরেছিলি করতে? হ্যাঁ, উফ 13 না, গরম রে। 13টা হচ্ছে কি, এফ ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি আর ওমেগা টু দি পাওয়ার সি, এটা হচ্ছে এফ বল, আর ব্যাসার্ধ, এম ভর, ওমেগা কৌণিক কম্পাঙ্ক হলে এ বি সি এর মাত্রা কত হবে। তাহলে এখানে সব রাশিগুলোর মাত্রা তুই জানিস, শুধু ওমেগাটা কৌণিক কম্পাঙ্ক, এটার মাত্রা টি টু দি পাওয়ার -1 হয়, এটা তো আমি বলেই দিলাম আগের দিনে, টি টু দি পাওয়ার -1 হয়, যদি এটা না জানা থাকে এখন পর্যন্ত। তাহলে কি করব, একই রকমভাবে মাত্রা বিশ্লেষণ, এদিকে কি হয়ে যাবে, এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল, এটা একটা কনস্ট্যান্ট সমানুপাতিক ধ্রুবকটা দিয়ে দিতে পারিস। এখানে এম টু দি পাওয়ার এ হয়ে গেল, আর এখানে এল টু দি পাওয়ার বি হয়ে গেল, আর এখানে টি টু দি পাওয়ার টি টু দি মাইনাস বলছি, ওমেগার মাত্রা কত বললাম, টি টু দি পাওয়ার -1, তাহলে টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার সি, তাহলে মানে টি টু দি পাওয়ার -c হয়ে গেল, এটাই হচ্ছে, তাই তো। কারণ ওমেগার মাত্রাটা হয়, ওমেগার মাত্রাটা হচ্ছে টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ওমেগার মাত্রা, ঠিক আছে। কম্পাঙ্কের মাত্রা যা, কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রেও তো একই মাত্রা, তাহলে এখানে এ বি সি এর মান কত হয়ে যাবে, এর মান কত হচ্ছে, এ সমান হচ্ছে 1, বি সমানও 1, আর -2 সমান হচ্ছে -c, তার জন্য সি সমান হচ্ছে, তাহলে 1 1 2, তার মানে অপশান এ, অপশান এ, ঠিক আছে। নেক্সট হচ্ছে, যদি ভরবেগ, ক্ষেত্রফল এবং সময় প্রাথমিক মাত্রা রাশি হয় তাহলে শক্তির মাত্রা কত। প্রথমত শক্তি, যেটা শক্তির মাত্রা কি বলতো, শক্তি হচ্ছে কার্য, শক্তি হচ্ছে কার্য, তাহলে শক্তি যদি কার্য হয় তাহলে শক্তিটাকে প্রথমত আমি ই ধরে নিচ্ছি, তাহলে ই ইজ এ ফাংশন অফ, ই কার ফাংশন বলেছে এখানে, ভরবেগ পি, ক্ষেত্রফল এ, আর হচ্ছে সময় টি, একই রকমভাবে, তাই তো। তাহলে এখানেও ই ইজ ইক্যাল টু পি টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। তারপরে কি করব, বোথ সাইড মাত্রা বিশ্লেষণ করব, সব এম এল টি দিয়ে প্রকাশ করব, তাহলে এখানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ভরবেগ মানে কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স, ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার টু দি পাওয়ার ওয়াই, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার জেড। এরপরে কি করব, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এখানে কি হয়ে যাবে, এটা এম টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, এল টু দি পাওয়ার -x, আর এটা হচ্ছে +2y,
তাহলে এল টু দি পাওয়ার হচ্ছে -x প্লাস 2y হচ্ছে, আর টি এর পাওয়ারটার জন্যে -2x প্লাস জেড হচ্ছে, তাই তো? এখানের জন্য টি টু দি পাওয়ার -2x আর ওটা লাস্টেরটার জন্য প্লাস জেড। এবার একই রকমভাবে পাওয়ারগুলোকে সমান করে এক্সের ভ্যালু কত বেরিয়ে গেল? এক্সের ভ্যালু হয়ে গেল 1, আর -x প্লাস 2y সমান তো 2, তাহলে এক্সের ভ্যালুটা 1 বসিয়ে দিলে ওইদিকে গেলে ওয়াইয়ের ভ্যালুটা কত বেরোচ্ছে? ওয়াইয়ের ভ্যালুটা 3/2 হচ্ছে, তাই তো? 3/2 এরকম অপশান আছে তো? তাহলে কিছু ভুল হয় নাই তো? হ্যাঁ, এটা তো টি2 এ -2 অপশানই নেই, ভুল আছে হয়তো। আমি ভুল করেছি নাকি দেখি। এখানে কি আছে? শক্তি, এটা হচ্ছে ভরবেগ। আচ্ছা আচ্ছা, ভরবেগ বলেছে, আমি তো চাপ মানে তো প্রেসার করে দিয়েছি। ভরবেগ মানে ml টি টু দি পাওয়ার -1, কোনটা বুঝবো? এইটা। যাই হোক, তো এখানে কি হচ্ছে? এখানে পাওয়ারগুলোকে সমান করছি, তাহলে এটা চেঞ্জ হবে। এটা কি হবে? এটা x প্লাস 2y হবে, তাই তো? আর এটা হবে কত? এটা হচ্ছে -x প্লাস জেড হবে। আমি পিটাকে চাপ করে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে x সমান 1 হলো। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে x প্লাস 2y সমান হচ্ছে 2। তাহলে x এর ভ্যালুটা 1 বসালে y এর ভ্যালুটা হাফ বেরোচ্ছে, আর -x প্লাস জেড সমান হচ্ছে -2। তাহলে x এর ভ্যালুটা -1 বসালে জেড এর ভ্যালুটা -1 হচ্ছে। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু হাফ, জেড এর ভ্যালু -1। তার মানে p টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার হাফ, আর t টু দি পাওয়ার -1। তাহলে কোনটা আছে দেখ? p a টু দি পাওয়ার হাফ, t টু দি পাওয়ার -1, d, তাই তো? তাহলে অপশান ডি। গরম রে, প্রচুর গরম। 37 মিনিট। 15টা দেখ। 15টা হচ্ছে ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে যদি ভর, এগুলো ত্রুটি এর কোশ্চেনগুলো, লাই। ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে যদি ভর পরিমাপের শতকরা ত্রুটি x% আর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি y% হয়, তাহলে ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে? তাই আমরা ঘনত্ব সমান কি জানি? ঘনত্ব রো সমান জানি m/v, তাই তো? তাহলে m/v যদি হয়, ঘনত্বের শতকরা ত্রুটিটা কি হবে? এখানে m/v তো ওই ডাইরেক্ট ফর্মুলা যেটা আমরা z সমান a/b করছিলাম, নাই? a শতকরা ত্রুটি আর b এর শতকরা ত্রুটি সিম্পলি কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। শতকরা ত্রুটি কি হবে? এখানে ফর্মুলা কি হয়? ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড সমান হচ্ছে ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই বি। এটাই হয়তো, এটাই হয়তো। তাহলে সিমিলারলি এখানে ডেল্টা রো ডিভাইডেড বাই রো, এটা কীভাবে হয়েছে সেটাও করেছিলাম। কীভাবে হয়েছে যদিও তোর প্রয়োজন নাই, মুখস্থই রাখতে হবে। ডেল্টা এম ডিভাইডেড বাই এম প্লাস ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি, মড হয়ে যাবে, তাই তো? তার মানে কি হবে? x% প্লাস y%। তাহলে x প্লাস y তার পার্সেন্ট মানে হচ্ছে এটা, ঠিক আছে? x প্লাস y। তারপরেরটা 16টা কি বলা আছে? 16টা বলা আছে, এই কোশ্চেনটাও দেখ। একটা কোশ্চেন তোদের এমনি খাতাতে বা ইয়েতে করানো ছিল, জেড সমান সেই x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c যদি হয়, পাওয়ারের ফর্মে যদি থাকে, তখন এখানের ওই ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড এর ভ্যালুটা কী করে বেরায়? এক্স ইন্টু পাওয়ারগুলো সামনে চলে আসে, তাই না? কিভাবে হয়েছিল সেটাও তো করেছিলাম, মনে আছে? ডিফারেন্সিয়েশন করে, লগ নিয়ে ডিফারেন্সিয়েশন করে করলেও হবে, আর ওই অ্যানালিটিক্যালিও আমি করেছিলাম, প্রমাণ দেখবি, বাইনোমিয়াল এক্সপানশন করে ওয়াই সমান এ টু দি পাওয়ার এন, থিওরির খাতায় দেখবি করানো আছে এটা। তাই এইটা ফর্মুলাটা আমি এখানে ডাইরেক্ট ব্যবহার করব। এখানে কি বলা আছে? পি এ কিউব বি স্কোয়ার
ডিভাইডেড বাই সি দিয়েছে, তাই তো? তাহলে এখানে ডেল্টা পি ডিভাইডেড বাই পি এটা সমান কি হয়ে যাবে, 3টা সামনে চলে আসবে, ডেল্টা এ ডিভাইডেড বাই এ, তাই তো? প্লাস কি হবে 2 ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই বি প্লাস ডেল্টা সি ডিভাইডেড বাই সি, প্রত্যেকটাতেই মড আসবে, কোথাও মাইনাস আসবে না, ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি। তাহলে এরপরে পার্সেন্টেজের এখানে এই পার্সেন্টেজটা বলা আছে 1%, মানে 100 দিয়ে মাল্টিপল করতে হবে 100% দিয়ে। তাহলে 100% দিয়ে মাল্টিপল করলে ডেল্টা পি ডিভাইডেড বাই পি ইন্টু 100%, এটা হচ্ছে পার্সেন্টেজের অফ পি, সমান কী হয়ে যাবে ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু 100%, এটা 1% দেওয়া আছে, ওটা আর আমি করছি না 100 দিয়ে মাল্টিপলটা, বুঝলি? হ্যাঁ সবগুলোতেই তো করতে হবে, ঠিক কোনো কনফিউশন আছে নাকি? 2% প্লাস ডেল্টা সি ডিভাইডেড বাই সি মানে হচ্ছে 3%, কনফিউশন থাকলে বলবি, বলে দিচ্ছি বলে বুঝে যাচ্ছে সেরকম করিস না, তাতে কিছু লাভ হবে না, আন্ডার এস্টিমেট করলে কোনো ব্যাপার নেই, ওভার এস্টিমেট করিস না। 6 আর 4 14, 6 আর 4 10 আর 4 14, তাই তো 14%, অপশন সি। বোঝা গেছে তো? আরে পার্সেন্টেজ এটা দেওয়া আছে তো, আমি এখানে একটা স্টেপ জাম্প করলাম, তোদের এটা কর, কী বলবো আর। এখানে এইটাকে একটাই করছি আমি, আর করবো না, কিন্তু এরকম অনেক অঙ্ক থাকতে পারে। ডেল্টা পি ডিভাইডেড বাই পি এইটা ইন্টু 100% সমান হবে 3 ইন্টু ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু 100% প্লাস 2 ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই বি ইন্টু 100% প্লাস ডেল্টা সি ডিভাইডেড বাই সি ইন্টু 100% প্লাস ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি ইন্টু 100%। এবারে এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 1% প্লাস 2 ইন্টু 2% প্লাস এটা মনে হয় কত 3% দেওয়া আছে, আর এটা 4% দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট, একটি তারের রোধ পরিমাপের পরীক্ষায় বিভব প্রভেদ ভি এবং আই, ভি এবং আয়ের মান দেওয়া আছে, তাহলে রোধের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? তাহলে ভি সমান আই ইন্টু আর, তাই তো? তাহলে ভি সমান যদি আই ইন্টু আর হয়, আরটা আমাকে বের করতে বলেছে, তাহলে আর সমান কি হবে ভি ডিভাইডেড বাই আই। তাহলে ভি ডিভাইডেড বাই আই যদি হয়, তাহলে এখানে দেখ ওই একই ফর্মুলা, ডেল্টা আর ডিভাইডেড বাই আর সমান হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি প্লাস ডেল্টা আই ডিভাইডেড বাই আই, ঠিক আছে? এটা তাহলে এখানে শতকরা ত্রুটি বলেছে, শতকরা ত্রুটি মানে কি করব? শতকরা ত্রুটি মানে ডেল্টা আর ডিভাইডেড বাই আর ইন্টু 100% করব, সমান কি হবে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইন্টু 100% প্লাস ডেল্টা আই ডিভাইডেড বাই আই ইন্টু 100%। তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি কত হবে? ডেল্টা ভি কত বলা আছে? 0.05 ডিভাইডেড বাই 4.72, এটা ইন্টু 100%, এটা করে দেখ তো কত হচ্ছে। আর আয়ের ভ্যালুটাই কত হচ্ছে 0.57 ডিভাইডেড বাই 0.02 ইন্টু 100%। তো এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করলে কত হবে, কীরকমভাবে অপশানসগুলো আছে। এটা মোটামুটি উপরেরটা 5 হচ্ছে আর নিচেরটা মানে 1 পয়েন্ট সামথিং হচ্ছে, আর উপরেরটা 57 ইন্টু ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 27 28 28 না 0.28, তাহলে 1 পয়েন্ট সামথিংই হবে, মানে 1.37, এটাই অপশান হবে, অপশান ডি।
এটা আমি দেখ এখানে অপশানগুলো যেগুলো দেওয়া আছে অনেক পার্থক্য দেওয়া আছে, বুঝতে পারছিস? এটা ক্যালকুলেশন না করলেও চলবে। অপশানগুলো 4.5 দেওয়া আছে, 3.7 দেওয়া আছে, 4.57, এগুলো 4-এর অর্ডারে তো একটাও আসবে না। 4-এর অর্ডারে একটাও আসবে না, এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে, কারণ এখানে 100 গুণ হওয়া মানে 5 হয়ে যাচ্ছে উপরটা, 5 ডিভাইডেড বাই 4.75 মানে 1 পয়েন্ট সামথিং। আর এখানেও দেখ এটা হচ্ছে 57 ডিভাইডেড বাই 0.2, 57 ডিভাইড বাই 0.2 মানে 57 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻² লিখতে পারিস। তাহলে 57 ডিভাইডেড বাই 2 মানে ওই 28 দুগুণে 56, 28 পয়েন্ট, যাই হোক ওইটা 10⁻² মানে 0.28-এর মতন হবে। এটা ক্যালকুলেশন করলে 0.28 এর সাথে 1 পয়েন্ট সামথিং যদি অ্যাড হয় তাহলে 1.37ই হবে। তো এটা তুই ক্যালকুলেশন, ক্যালকুলেটার ছাড়া তোকে তো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন ছাড়া ক্যালকুলেট করতে এটা কিন্তু অনেক বড় হবে। কিন্তু যদি কেউ একটু বুদ্ধি খাটায়, আমার অপশানগুলোকে যদি দেখে, তাহলে এই অপশানগুলোর যে ডিফারেন্স আছে, তাহলে প্রথমেই 3টে অপশান ক্যান্সেল হয়ে যাবে। 4-এর অফ দি অর্ডার অফ 4ও আসছে নেই, অফ দি অর্ডার অফ 3ও আসছে নেই, অফ দি অর্ডার অফ 4 দুটোই আছে। তাহলে হওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে একমাত্র ডি এর অপশানটাই হবে। ঠিক আছে, আজ করেও দেখতে পারিস, করে দেখলেও এটাই হয়ে যাবে। নেক্সট 15 কত 17টা, তারপরে 18টা না, শ্রেণী সমবায়। দুটো রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে। শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে, শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে দুটো রোধ পরীক্ষার দুটো শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে শতকরা দুটি কত হবে? শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে রোধগুলো যোগ হয়, এটা মনে আছে তো লেখা? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ডেল্টা আর ডিভাইডেড বাই আর, রোধের সাথে কি আছে? এটা তো সেই ফর্মুলাটা, এটা তো ওই জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর ফর্মুলা, তাই তো? তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর ফর্মুলা যদি হয়, তাহলে এখানে কি হবে? ডেল্টা আর সমান ডেল্টা আর ওয়ান প্লাস ডেল্টা আর টু হবে। ডেল্টা আর ওয়ানের মান কত বলা আছে? কত বলা আছে? একটা 0.2 আর একটা 0.1, তাহলে 0.2 প্লাস 0.1 তার মানে 0.3 ডেল্টা আর। আর আর এর ভ্যালুটা যেটা আমার কি বলে ট্রু ভ্যালু, সেটা কত হবে? সেটা হচ্ছে 5 প্লাস 10 মানে 15 কিলো ওহমে, এটাও কিলো ওহমে, কিলো ওহমে আছে। এবারে শ্রেণী সময় যুক্ত করলে রোধের শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি মানে কী করবো? ডেল্টা আর ডিভাইডেড বাই আর ইন্টু 100%, এটাই করবো তো। তাই ডেল্টা আর মানে হচ্ছে 0.3, আর মানে হচ্ছে 15 ইন্টু 100, তাহলে কত হচ্ছে দেখ, এটা 6×15 = 90, আবার 100 মানে 6.6-এর মতো হচ্ছে। তো 6.6-এর সাথে 0.3 যদি অ্যাড হয় তাহলে 1.8 মানে অফ দি অর্ডার অফ 2 এর কাছাকাছি হবে। হয়তো 2 অপশান আছে, তাহলে বি এরটা হবে। ঠিক আছে, ঠিক আছে, এই মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারলি তো? এরকম অপশানসগুলো দেখেই এই ক্যালকুলেশনগুলোর এক্স্যাক্ট লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, কিন্তু করার দরকার হবে না, এটা বুঝতে হবে। কি এখানেও বুঝতে পারলি তো? 6.6 ইন্টু 0.3 আছে, 6.6 ইন্টু 0.3 আছে, তাহলে 6.6 ইন্টু 0.3 হলে 1.9 সামথিং সামথিং কিছু একটা এরকম আসবে, মানে এটা কত হয়ে যাবে? ওটা একদম অফ দি অর্ডার অফ 2 এর কাছাকাছি হবে। গুণ করলে একদম 2ও হতে পারে। আর তার আগের ওই এই ক্যালকুলেশনটা বুঝতে পারলি? এই ক্যালকুলেশনটা থেকে আমি এতটা না করে পরে কীরকমভাবে ডি অপশানটা করলাম, এটা মনে রাখবি কিন্তু এইরকম, কারণ তোদের এখনও পর্যন্ত ক্যালকুলেটার আছে, ব্যবহার করতে দিচ্ছে, তো তাও ঠিক আছে, ক্যালকুলেটারে হয়তো করে নিতে পারবি, কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার নেই, অন্য স্টেট বোর্ডের পরীক্ষাগুলোতেও নেই, ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেশন করতে হবে। আর এই ক্যালকুলেশন করতে 15 মিনিট লেগে যাবে তোদের। যদি এ ও বি এর দৈর্ঘ্য, এটাও সেম কোশ্চেন, বুঝলি? বি এর দৈর্ঘ্য এর থেকে কত বেশি, দেখ এখানেও এটাও সেম কোশ্চেন, এটাও সেম কোশ্চেন। এ ও বি এর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে, এ আর বি এর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 3.25 প্লাস মাইনাস 0.01, আর একটা আছে 4.19 প্লাস মাইনাস 0.01, দুটোই সেন্টিমিটার এককে। এককগুলো সেম আছে, এককগুলো আলাদা থাকলে আরেকটুকু
দেখ বি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য থেকে কত বেশি, তাহলে মানে কি করবো, বিয়োগ করবো। তো বি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য থেকে কত বেশি, তো সেখানে এররগুলো কি হবে, এররগুলো কি বিয়োগ হবে, এররগুলো, তাহলে এখানে +-0.02 হবে। ঠিক আছে, আর 4.19 আর 3.25 এর মধ্যে সাবস্ট্রাক্ট হবে, বিয়োগ হবে, তাই তো। তাহলে এই দুটোর মধ্যে যদি বিয়োগ করি কত হবে, 0.94, তাহলে 0.94, 0.94 +-2 কোনটা আছে, 0.94 +-02 সি আছে। ঠিক আছে, এটা কত কোশ্চেন দেবে, 90। ঠিক আছে, তারপরেটা আছে 20। এই 20-র কোশ্চেনটা একটু আলাদা, বুঝলি, 20-র কোশ্চেনটা আলাদা। 20-র কোশ্চেনটা আমি ভালো করে বলে দিচ্ছি, শুনে রাখ। এটা হয়ে গেছে তো, তাহলে 20-টা দেখ। 20-র কোশ্চেনটা, এটা অনেক বইও ভুল করা আছে, ভুল মতো করে করা আছে আর কি। 20 কোশ্চেনটা সমান্তরাল সমবায়, দুটো রোধ সমান্তরাল সমবায় আছে। দেখ এটা একটু বুঝতে অসুবিধা হবে, একটু দেখেলে, বুঝতে না পারলে বলবি। 20-র কোশ্চেনটা, রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে 1/r = 1/r1 + 1/r2 হয়। ঠিক আছে, তো এরপরে কি করব, এটার বোথ সাইড আমি ডিফারেন্সিয়েশন করব, অবকল করব। বোথ সাইড ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন করলে এটা 1/r ইন্টু ডি অফ 1/r1 প্লাস ডি অফ 1/r2 হলো। ঠিক আছে, দিয়ে এখানে এটাকে এরকমভাবে লেখা যাবে, ডি ডিভাইডেড বাই dr অফ 1/r ইন্টু dr লেখা যাবে তো। আর এটাকে কি লেখা যাবে, ডি ডিভাইডেড বাই dr1 ইন্টু 1/r1 ইন্টু dr1, এটা লেখা যাবে। এটা কেন করলাম, dr2 1/r2 ইন্টু dr2, এটা কেন করলাম, এটা আমরা মানে এটা তো আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, চেঞ্জ রুল বলে এটাকে। তো আমি এখানে এই ডি আর ডিআর এর রেসপেক্টে যেহেতু আমি ডিফারেন্সিয়েশনটা করব, তার জন্য উপরে একটা ডিআর মাল্টিপল করতে হবে। এবারে 1/x dx মানে ddx অফ 1/x, এটার ফর্মুলা আছে, বুঝলি, ddx অফ 1/x এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে x⁻⁻1। এটা কি লেখা যাবে, ddx অফ x⁻⁻1, তাই তো। x⁻⁻1 মানে কি, n ইন্টু x⁻n-1 এটা হয়। তার মানে কি হয়ে যাচ্ছে, এটা -1 ডিভাইডেড বাই x², মানে x⁻2, তার মানে -1/, এটা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে ওটা যদি আমি এখানে লিখি তাহলে এটা কত হবে, -1/r² ইন্টু dr, আর এখানে কি হবে, -1/r1² dr1, আর এটা কি হবে, প্লাসটা লিখছি না, মাইনাসেই লিখছি, -1/r2² dr2। এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো, এটা dr ডিভাইডেড বাই r² সমান হচ্ছে dr1 ডিভাইডেড বাই r1² প্লাস dr2 ডিভাইডেড বাই r2²। ঠিক আছে, তো আমাকে বের করতে বলেছে কি বলতো, dr ডিভাইডেড বাই r, এটা বের করতে বলেছে, আপেক্ষিক ত্রুটি না শতাংশ ত্রুটি বলেছে, তো এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপল করতে হবে। ঠিক আছে, 100 দিয়ে মাল্টিপল করেই লিখছি তাহলে। তাই এখানে কি হয়ে যাবে, r ইন্টু dr1 ডিভাইডেড বাই r1² প্লাস dr2 ডিভাইডেড বাই r2², এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। ঠিক আছে, এই পুরোটা ইন্টু 100%, এই পুরোটা ইন্টু এইটা বের করতে হবে। ঠিক আছে, তো এই ফর্মটাকে মনে রাখলেই হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। যদি এই ফর্মে থাকে যে কোনো একটা রাশি, যখন এই ফর্মে থাকবে তখন এরকমভাবে তখন ওটাকে চেঞ্জ করতে হবে। আরেকটা পদ্ধতিতে করা যায়, এটা আরেকটা পদ্ধতিতে করা যায়, আর একটু সহজ এটা, কিন্তু এটাই রুলস, এরকম করে এটা করতে হবে, ডিফারেন্সিয়েশন করেই করতে হবে।
ঠিক আছে। আরেকটা আমি বলে দিচ্ছি, আরেকটা হচ্ছে এইরকম, যেটা আমরা জানি যে সাধারণ পদ্ধতিটা যেমনভাবে আমরা করে আসছি সেই রকম জিনিসটা কীরকম দেখ। এইটা হচ্ছে যে এখানে দেখ এরপরে এই অঙ্কটা আর কিছু নেই, কিন্তু এখানে DR1 এর ভ্যালু দেওয়া আছে। DR1 এর ভ্যালু হচ্ছে 0.2, R1 স্কোয়ার মানে 25 হয়ে যাবে, আর DR2 মানে হচ্ছে 0.1, আর R2 স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে। আর আর যেটা এই আরটা হচ্ছে তো অ্যাবসুলেট ভ্যালু। এই আর এর ভ্যালুটা যেটা হবে, এই আর এর ভ্যালুটা এখান থেকে আর সমান হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হবে, মানে 10 × 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5 হবে। ঠিক আছে, মানে 50 ডিভাইডেড বাই 15, 50 ডিভাইডেড বাই 15 করলে 4 15 45, 4 15 45, 4.4 এর মতো। ঠিক আছে, তো এই 4.4 এর মতো এখানে মাল্টিপল হবে, ওটাকে আবার 100 দিয়ে মাল্টিপল করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড় হবে, তো ক্যালকুলেশনটা নাহলে করে দিচ্ছি আমি। আরেকটা প্রসেস বলে দিই, দেখ কেমন। এইটা হচ্ছে যে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা জানি আমি আর সমান বেরোচ্ছে, দেখ আর সমান কি, আর সমান R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তো R1 প্লাস R2 তো, তাহলে এইখান থেকে দেখ এটা মানে কি, এটা সি জেড সমান A × B ডিভাইডেড বাই সি এর মতন লয়, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা আর সমান R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 কী করে হচ্ছে এটা বুঝতে পেরেছিস তো? কারণ এটা যদি লসাগু করিস তাহলে এটা কী হয়ে যাবে, R1 R2, উপরে কী হয়ে যাবে R1 প্লাস R2, এবারে উল্টে যাবে 1/r যেহেতু আছে, তাহলে কি হয়ে যাবে, ওটা হয়ে যাচ্ছে উপরে R1 R2টা, নিচে হচ্ছে R1 প্লাস R2টা। ক্লাস 10-এ তো সমান্তরাল সমবায়ের অঙ্ক দেখেছিলেন। তো যাই হোক, এইখানে দেখ এটা তো এরকম নয়, হ্যাঁ, তাহলে এইখানে ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড যদি তুই করিস, তুই এটা কি লিখবি, ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই বি প্লাস ডেল্টা সি ডিভাইডেড বাই সি, এটাই করবি তো। তাহলে এইখানে যদি তুই করিস ডেল্টা আর ডিভাইডেড বাই আর, এটা সমান কি হয়ে যাবে বলতো, ডেল্টা R1 ডিভাইডেড বাই R1 প্লাস ডেল্টা R2 ডিভাইডেড বাই R2 প্লাস ডেল্টা R1 প্লাস ডেল্টা R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এরকম হওয়া উচিত। এটাকে 100 দিয়ে মাল্টিপল করে দিলে পার্সেন্টেজের এর হয়ে যাবে, এরকম হওয়া উচিত তো, তাই তো। কিন্তু এই রকম করলে এটার অ্যান্সার কিন্তু মিলবে না এইটার ক্ষেত্রে। এবার কেন মিলবে না এটা, অ্যান্সার কেন মিলবে না, এটা এটার মধ্যে কি ভুলটা আছে, এটা অ্যাকচুয়ালি করা যাবে না। কেন করা যাবে না, এইটা কারণে দেখ এইখানে এই যে সূত্রটা আমরা করছি ব্যবহার, না এই যে সূত্রটাকে আমি ব্যবহার করছি, এখানে এ বি সি তিনটে ইন্ডিপেন্ডেন্ট, তিনটে একে অপরের উপরে কেউ নির্ভরশীল নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এই R1 আর R2-র উপরে R1 প্লাস R2টা নির্ভরশীল, তাহলে R1 প্লাস R2টাকে সম্পূর্ণ আলাদা ফাংশন হিসাবে ট্রিট করা এখানে যাবে না, বুঝতে পেরেছিস তো। তো এইখানে আমরা যদি লগ নিয়ে ডিফারেন্সিয়েশন করি, যে পদ্ধতিতে আমরা ওই সমীকরণটা এসেছিলাম, এই সমীকরণটা এসেছিলাম যে পদ্ধতিতে আমি থিওরিটিক্যালি যখন করেছিলাম, তো সেইখানে যদি করি তাহলে এইখানে একটা মাইনাস সাইন চলে আসবে, বুঝলি, এখানে একটা মাইনাস সাইন অলরেডি, কারণ এইখানের জন্য একটা মাইনাস আসছে, মাইনাস R1 প্লাস R2 লগ অফ, তারপরে যখন আমরা মড নিচ্ছি তখন ডিফারেন্সিয়েশন যখন করব, তখন ডিফারেন্সিয়েশন জন্য আরেকবার মড সাইন, মানে সরি আরেকবার নেগেটিভ সাইন আসবে। ঠিক আছে, তার জন্য এইখানে একটা নেগেটিভ সাইন আসবে। এইখানে এই রেজাল্টটাকে তুই যদি এইরকমভাবে মনে রাখিস, তাহলে এইটার ক্ষেত্রে যা বেরোবে আর এইটার ক্ষেত্রে আমার তাই বেরোবে। এটা মনে রাখলে কি হবে বলতো, এই ক্যালকুলেশনটা করতে অনেক সহজ হবে, তুই মুখে মুখে ক্যালকুলেশনটা করে নিতে পারবি। আর এটার ক্ষেত্রে যেহেতু স্কোয়ার টয়ের মাল্টিপল অনেক কিছু ব্যাপার আছে, 4.4 এর সাথে মাল্টিপল, তাহলে এই ক্যালকুলেশনটা একটু বড় হবে। আর এইখানে ক্যালকুলেশনটাতে এই মাইনাস আসার কারণটা হচ্ছে কি, কারণটা থিওরিটিক্যাল ব্যাখ্যা যদি তুই বলিস, ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচে R1 প্লাস R2 আছে, তো আমরা যখন লগ নেবো তখন তো একটা মাইনাস হয়ে যাবে একটা লগ নেওয়ার জন্য, তারপর আবার ডিফারেন্সিয়েশন যখন করব তখন এনাদের আরেকটা মাইনাস সাইন আসবে। কিন্তু এখানে মাইনাস সাইনটার অ্যাকচুয়াল কজ যেটা হচ্ছে, এটার পিছনে যে থিওরিটিক্যাল রিজন যেটা হচ্ছে, যে এইখানে আমি R1 R2-র জন্য তো আমি একবার ওদের ত্রুটিগুলোকে আমি প্লাস করেছি, আর যেহেতু এটা ডিভাইডেড বাই আছে ওই R1 R2-ই যেহেতু আছে নিচে, তার জন্য এইখানে এই ত্রুটিটা বিয়োগ হবে, যেহেতু R1 R2-ই আছে। যদি ফাংশন অফ R1 R2 বাদ দিয়ে অন্য কিছু থাকতো, যেমন এটার ক্ষেত্রে কিন্তু এটাই ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে একমাত্র এক্সেপশনাল হবে,
বইয়ে এরকমও করা আছে কোনো কোনো বইয়ে, কিন্তু এটার ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে বোঝানো নাই। তুই যদি মুখস্থ করে এটা করে দিতে পারিস, লিখে দিতে পারিস, তাহলে অনেক সহজ হয়ে যাবে। আমি এরকম করে ক্যালকুলেশনটা করবো, দেখি এটার ক্ষেত্রে মুখে মুখে ক্যালকুলেশন, পেন কপি না হলেও চলবে এই ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে, কিন্তু ওটার ক্ষেত্রে সম্ভব হলো এই ক্যালকুলেশনটা পেন কপি ছাড়া। এটা কত হবে দেখ, 0.2 ডিভাইডেড বাই 5, আর এটা কত হবে 0.1 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে একটা মাইনাস, এই 0.2 আর 0.1 যোগ হচ্ছে মানে 0.3 হচ্ছে, আর এটা 5 প্লাস 10 মানে 15 হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এবারে এটা মানে কি, এটা মানে হচ্ছে তোর এটা হচ্ছে তোর কত হচ্ছে, এটা 20 ডিভাইডেড বাই 5 মানে 0.04 হচ্ছে, তাই তো। 20 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে 20 ডিভাইডেড বাই 5 মানে 5 4 20, 10 টু দি পাওয়ার -1 মানে 0.4, সরি কত হচ্ছে এটা, উপর নিচে 10 দিয়ে গুণ কর, হ্যাঁ 2/5, তাই তো। আর এটা হচ্ছে 1/10, আর এইটাকে তুই 3/15 লেখা যাবে, তাই তো। 3/15 যদি হয়, 5, 10 আর 15 লসাগু কত হবে 30, তাই তো। হ্যাঁ 15 লসাগু কী করে হবে, তাহলে এটা কত হচ্ছে 12, আর এটা কত হচ্ছে 3, আর এটা হচ্ছে কত 6 নাকি, এটা হচ্ছে 6, তার মানে এটা কত হচ্ছে 9/30, 9/30, তাই তো। 9/30 ইন্টু 100%, তার মানে কত হচ্ছে, তাহলে 90, এত কেন হচ্ছে, কি ভুল, না এত তো হবে না, এটা ক্যালকুলেশনে কি ভুল হলো রে। 0.2 0.1 মানে 0.3, ঠিক আছে। 10 প্লাস 5 মানে 15, তাও ঠিক আছে। 2/5 1/10, আর এটা হচ্ছে 1/10, আর এটা হচ্ছে 3/15, উপর নিচে 10 দিয়ে গুণ করেছি। ও এটা 5 কী করে হবে, 10 দিয়ে গুণ করলে এটা তো অনেক বড় বড় ভুল করে দিতে, এটা 50 হবে, এটা 100 হবে, এটা 150 হবে, লয় কি, হ্যাঁ তার অনেক বড় গল্প। তার মানে এটা লসাগু কত হবে 300, 300 যদি হয় তাহলে 6 5 30, 6 2 12, ঠিক আছে। আর এটা কত হচ্ছে 3, আর এটা হচ্ছে 2 6, তার মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 300 ইন্টু 100%, তার মানে হচ্ছে 3 মানে 3% অ্যান্সার নাই। কোনটা হতে পারে, এটা করলেও কি একই হচ্ছে, এটা করে একবার দেখি। এটা আর এর ভ্যালুটা কত হচ্ছে বলতো, আর এর ভ্যালুটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 15, 50 ডিভাইডেড বাই 15 করলে কত হয় 3 15 45, 3 15 45 50, আবার 3 নাকি, 3.3 রাখছি, তাহলে এটা হচ্ছে 3.3 ইন্টু ডেল্টা R1 এর ভ্যালুটা কত আছে 0.2, 0.2 ডিভাইডেড বাই 25 প্লাস 0.1 ডিভাইডেড বাই 100, তাই তো 100, এটা 3.3 তো পুরোটার সাথে মাল্টিপল হচ্ছে ইন্টু 100%, এটা হচ্ছে তো। তাহলে 100টাকে যদি ভেতরে গুণ করে দিই, তাহলে 100টাকে ভেতরে গুণ করে দিলে এই 100টা কেটে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, মানে 3.3 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 4, আর এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে, তাই তো। তাহলে এটা যদি করি ক্যালকুলেটারে কর না, কত হচ্ছে 0.2 উপরে 2, 2 দুগুণে 4,
মানে হচ্ছে 0.5, 3.3 ইন্টু 0.2, এটা 10⁻² -1, ওগুলো 2/40 মানে 1/20, আর এটা হচ্ছে 1/10, 1/20 ডিভাইডেড বাই 1/10 এরকম হচ্ছে। 2 × 4 40। তাহলে এটা এলসিএম করলে উপরে কত হচ্ছে, 20 লসাগু মানে হচ্ছে 3, 3.3 ইন্টু 3 ডিভাইডেড বাই নিচের হচ্ছে 20। এটা তো আরও অনেক ডিফারেন্স হচ্ছে রে। একটু ফালতু হয়, যাই হোক আমাদের ভুলটা এখানে হয়েছে। এটা যখন আমি 100% দিয়ে মাল্টিপল করছি তখন আমি এটা নিচে 4 করে দিচ্ছি, এটা নিচে 4 হবে না, উপরে 4 হবে। উপরে যদি 4 হয় তাহলে এই ক্যালকুলেশনটাতে 3.3 ইন্টু এটা হচ্ছে 0.8 প্লাস 0.1 মানে 0.9, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা 2.8 মতন এরকম বেরোবে। তো আমরা এটা অফ দি অর্ডার অফ করে করে আসছি, 2.8 মতো বেরোবে। তাহলে এটা মোটামুটি 3%-এর কাছাকাছি, ঠিক আছে। তার মানে এটা অ্যান্সার ভুল আছে, এটা 3% হবে, ঠিক আছে। এটা 3% হবে, যে কোনো দুটো মধ্যে একটা করতে পারিস। তবে আমার মনে হয় এটা মনে রাখা, কিন্তু এটা মনে রাখতে গেলে অসুবিধাও আছে। কীরকম অসুবিধা আছে, যে 3টে রোধ যদি বলা থাকে, সাপোজ এখানে R1 R2 বলা আছে, তো যদি মনে করো R1 R2 R3 3টে রোধ যদি বলা থাকে, সেখানে যদি করতে বলে, সেখানে আর এটাই হবে না, আর এই পদ্ধতিতে করা যাবে না, এটা অনেক বড় হয়ে যাবে। তখন তোকে এটাই করতে হবে। এটা করলে কোনো অসুবিধা নেই, এটাই যতগুলো থাকুক পরপর করা যাবে, এটাই হচ্ছে জেনারেল নিয়ম, ঠিক আছে। যে কোনো একটা করতে পারিস, বুঝতে পারলি না সেটা বল। এটা বুঝতে পেরেছিস কেমনভাবে করেছি, এই ফর্মুলাটা মনে রাখবি। ডিফারেন্সিয়েশন করে লাস্টে রেজাল্টটা কীভাবে এসেছি এটা না বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, এই ফর্মুলাটা মনে রাখবি। dr/r1² সমান dr1/r1² প্লাস dr2/r2² প্লাস dr3/r3² প্লাস dr4 চলতে থাকবে, এই ফর্মুলাটা মনে রাখবি। আর দুটো রোধ যদি থাকে তাহলে তুই এটা করতে পারিস, এটা করলে ক্যালকুলেশনটা কম্পারেটিভলি সহজ হবে। ক্যালকুলেটর ব্যবহার না করে ক্যালকুলেশন করতে চাইলে এই ক্যালকুলেশনটা সহজ হবে এটার জন্য, ঠিক আছে। যাই হোক, অনেকক্ষণ গেল, ফালতু মুছ। নেক্সট হচ্ছে তারপরেরটা তো সহজ, এরকম বলাই আছে, কি বলা আছে তারপরেরটা, যদি ব্যাসার্ধ পরিমাপে কোনো গোলকের ক্ষেত্রে 2% ত্রুটি হয় তাহলে আয়তন পরিমাপের ক্ষেত্রে গোলকের ত্রুটি কত হবে, তাই তো। তাহলে আয়তন পরিমাপে গোলকের ত্রুটি কত হবে। আয়তন পরিমাপ মানে কি, ভি সমান হচ্ছে, আয়তন পরিমাপ মানে ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো। তাহলে এবারে আমি যদি ডিফারেন্সিয়েশন ডেল্টা ভি বাই ভি করি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এই গল্পটা আমার ভাবার দরকার নেই, এটা তো 0, এটার কোনো ত্রুটি আসবে নেই। তাহলে এটার জন্য কত হয়ে যাবে, 3 × Δr/r, তাই তো। তাহলে Δr/r এর পার্সেন্টেজ এটা 2% দেওয়া আছে, তাহলে 3 × 2% মানে দ্য রেজাল্ট ইজ 6%। এটা কতটা যেন 21-এরটা। আরে আগের কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। আগের কোশ্চেনটা 3% অ্যান্সার হবে, কিন্তু ওটা নেই অ্যান্সারে, তাহলে আগের কোশ্চেনটা রং। এটা 3% অ্যান্সার হবে, 2%টা কাছাকাছি, এটা 2.79 হচ্ছে, 2%টা লেখা যেতে পারে, 3% ঠিক আছে, ছেড়ে দিলে না, 3%ই থাকা দরকার ছিল, ঠিক আছে। তারপর একটা 22-এরটা, 22-এরগুলো সিগনিফিক্যান্ট ফিগারে, 22-এরগুলো তো ঠিক আছে নাকি, এগুলো হয়ে যাবে শর্টসাট করে, 22-এরগুলো সমস্যা নেই। 22-এরটা কী আছে, কোটা হবে কেসেফ, 22-এরটা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, 0.06900, কটা সিগনিফিক্যান্ট ফিগার হবে, কটা হবে দিই, 4টে। 23-এরটা এ সিগনিফিক্যান্ট ফিগার 6 এবং বি এর সিগনিফিক্যান্ট ফিগার 4 হলে a প্লাস বি এর কটা হবে, যদি এ সিগনিফিক্যান্ট ফিগার ছোটা হয় আর বি এর সিগনিফিক্যান্ট ফিগার যদি 4টে হয় তাহলে a প্লাস বি এর সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে, গরু
কি বলেছি, সর্বনিম্ন সিগনিফিক্যান্ট ফিগারের সাথে সমান হয়, যোগ বা বিয়োগ দুটোর ক্ষেত্রেই সর্বনিম্ন যেটা সিগনিফিক্যান্ট ফিগার তার সাথে সমান হয়। যদি এ ছোটা হয়, বি এর যদি 4টে হয়, সর্বনিম্ন যেটা 4 সাথে সমান হয়, তাহলে কোটা হবে 22 কোটা, কোটা সিগনিফিক্যান্ট বল কোটা। তোর কি আলাদা কিছু মনে হচ্ছে? 5টা মনে হচ্ছে। এই জিরোটাকে কেন ধরবো আমি? এই দিকে যদি সিগনিফিক্যান্ট ফিগার থাকে তাহলে এটা ট্যাপড জিরো হয়ে যাবে, তখন ধরবো আমি। যদি দুটোর মাঝে থাকে, দুটো সিগনিফিক্যান্ট ফিগারের মাঝে থাকতো এটা, তাহলে ধরা হতো। নেক্সট, তাহলে এটা কত হবে? এটা এ প্লাস বি এর সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 4টে, তাই তো? এটাও তোদের মনে নেই। তারপর এটা কত হবে? তাহলে কত হবে? এটা সহজ, কত হবে? 24 হচ্ছে 3.78721। এখানে কি বলেছে? 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করবে, রাউন্ড অফ করবো। 3টে তাৎপর্যপূর্ণ মানে কত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত নেবো, এত দূর পর্যন্ত নেবো। তাহলে এটার পরে কি আছে? গ্রেটার দেন 5 না লেস দেন 5? তাহলে কি হবে? 3.78 জায়গায় কি হয়ে যাবে? এটাও ডি কো বলছিস? তোর কিছুই করিস নাই নাকি? তো কিছুই করিস নি, কি বলবো, নাম ধরে ধরে ভিডিও করছি, নাহলে বলতেও লাগছি। দুটি সংখ্যা এ ও বি এর এসএফ যথাক্রমে 2 ও 3 হলে এ ইন্টু বি এর কী হবে? এটাও সর্বনিম্ন এসএফ এর সাথে সমান হয়, ঠিক আছে? এ এর সিগনিফিক্যান্ট ফিগার 2 বলা আছে, বি এর বলা আছে 3, ওদের গুণ করার পরে যে রেজাল্টটা পাবো আমি, সেটা সর্বনিম্ন যেটা সিগনিফিক্যান্ট ফিগার তার সাথেই সমান করতে হবে। তার মানে কি হবে? তার মানেও এটাও কত হবে? এটাও 2 এর সাথে সমান হবে, ঠিক আছে? এ আর বি এর সিগনিফিক্যান্ট ফিগার 2 ও 3, তাহলে এ ইন্টু বি এর কত হবে? 2 এর সাথে সমান হবে। বোঝা গেছে তো? বোঝার কিছু নাই, বোঝা না গেলেও কিছু নাই, এগুলো নিয়ম মুখস্থ করতে হবে, কোনো কোশ্চেনও লয়, দেওয়াই উচিত লয়। তারপর একটা হচ্ছে এই 3টের গুণফল করলে গুণফলের এসএফ কত হবে? গুণটা করেছিস? আর গুণটা করবি কেন? এটা এসএফ কত হবে বলেছে, সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? কত হবে? 2। কারণ এই 3টের মধ্যে সর্বনিম্ন সিগনিফিক্যান্ট ফিগার কত আছে? 2 আছে, দুটো আছে, 2.1 আছে, তার জন্য 2 হবে, তার জন্য এটা কত হবে? বি, ঠিক আছে? 26এরটা হচ্ছে বি। তারপর 27এরটা কী হবে? 27এরটা 4ই হবে, মানে ডি হবে, 4 হবে নি। তার কারণটা হচ্ছে আমি বলেছিলাম এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, আমি বলেছিলাম কনস্ট্যান্ট যদি হয়, একদম কনস্ট্যান্ট যদি হয়, তাহলে সেটার ক্ষেত্রে অসীম ধরতে হবে। এমনিতে তো 4 হওয়ার কথা, 2.9994ই তো হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা শূন্য মাধ্যমে আলোর বেগ মেনশন করা আছে, তার জন্য এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা ধ্রুবক মান। যেহেতু ধ্রুবক মান তাই অসীম। হ্যাঁ, এটা 10 টু দি পাওয়ারটা কোনো জায়গাতেই ধরা হয় না সিগনিফিক্যান্ট ফিগারের জায়গায়, কিন্তু এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট মান, তাই এখানে কি হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে অসীম, ঠিক আছে? ইনফিনিটি। তারপরের কোশ্চেনটা দেখ, তারপরেরটা দেখ, তারপর এটা জলদি আর সময় নেই, টায়ার্ড হয়ে গেল তখন ধরে। নেক্সট হচ্ছে কতটা যেন? 28। তাহলে 28এরটা হচ্ছে গতিশক্তি মানে হাফ এমভি স্কোয়ার বলাই আছে। তাহলে ডেল্টা ই কে ডিভাইডেড বাই ই কে সমান কত হয়ে যাবে? এটা ডেল্টা এম ডিভাইডেড বাই এম হয়ে যাবে, প্লাস 2 ইন্টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি হয়ে যাবে, ঠিক আছে? এবারে এটাকে যখন 100% দিয়ে আমি মাল্টিপ্লাই করব, তখন এটা কত হয়ে যাবে? এটা 1%, এটা 1%, আর এটা হচ্ছে কত পার্সেন্ট বলা আছে? এটা কত, ভিটা কত বলা আছে রে? 2%। তাহলে 2 দুগুণে 4, একে 5, 5%। কোনটা অপশন? 5% অপশন এ, ঠিক আছে? 29 একই কোশ্চেন তো আগের মতনই করেছি, সেটাও 29এরটা কি বলেছে? এক্স এর মাত্রা, আচ্ছা, কম্পাঙ্ক নিউ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এম বলা আছে, আর এখানে একটা 1/L আছে। এক্স এর মাত্রা কি বের করতে বলেছে, তো এখানে নিউ এর মাত্রা কি হবে? টি টু দি পাওয়ার -1, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের জন্য আমি আর মাত্রা লিখছি না, তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা L টু দি পাওয়ার -1, আর এটা রুট ওভার অফ এক্স। এখানে এমটা কিন্তু প্রতি একক দৈর্ঘ্যে ভর বলেছে, তাই এম এর মাত্রাটা হবে এম ডিভাইডেড বাই, এটা ভুল হয়, ঠিক আছে? এখানে এমটা মেনশন করা আছে, দিস ইজ মাস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে ভর, তার জন্য ওটা এম ডিভাইডেড বাই এল হবে, তার জন্য এটা এম এল টু দি পাওয়ার
-1 হবে। এবার বোথ সাইড স্কোয়ার করে দে, তাহলে t⁻² সমান হবে l⁻², x উপরে আর নিচে m l⁻−1। তাহলে x সমান কি হয়ে যাবে, l⁻²টা উপরে উঠলে l⁻²টা মানে আরেকবার লিখে দিই, এটা t⁻² সমান হচ্ছে m l⁻−1 x। তাহলে x এর মাত্রা কি হয়ে যাবে, x এর মাত্রা হয়ে যাচ্ছে m⁻−1 l t⁻²। একটু স্টেপ জাম্প করে করেছি, এটা নিচে নামিয়েছি তারপর উপরে তুলেছি, ঠিক আছে। এই অংশটাকে নিচে নেমেছি তারপর উপরে তুলেছি, তাহলে ওটা হবে এরকম। তাহলে কোনটা অপশান আছে, কোনোটাই অপশান নাই, m⁻−1 তো কোনোটাতেই নাই। ঠিক করেছি তো আমি, কিছু ভুল করেছি কি? হ্যাঁ ভুল করেছি, এখানে m⁻−1, এখানে m⁻−1 হবে, বুঝলি, ওটা উপরে যখন উঠছে -1 হবে, তার জন্য এখানে এটা -1 হবে না, এটা m হবে। তাহলে ml t⁻² হবে, ml t⁻² অপশান আছে, ঠিক আছে, আছে সি এরটা, তাহলে সি। নেক্সট হচ্ছে 30টা কি আছে, 30টা একটু আলাদা। দেখ 30টা কি হবে, দেখ 30টা আছে ক্ষেত্রফল পরিমাপ, বর্গক্ষেত্র। তাহলে ক্ষেত্রফল a সমান কি হবে, a সমান a² লিখতে পারি যদি বাহুর দৈর্ঘ্যটা a হয়। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ΔA/a সমান 2 × ΔA/a, এটা বাহু এটা ক্ষেত্রফল, এটা বাহু এটা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমাকে এখানে দেওয়া আছে কোনটা বলতো, ক্ষেত্রফলের শতকরার ত্রুটিটা, মানে এখানে এটা ইন্টু 100% দিয়ে মাল্টিপল করতে হবে, যদিও এটা ইন্টু 100% দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে 2 × ΔA/a ইন্টু 100%। তাহলে এখানে কি হবে, এইটা কত দেওয়া আছে 4%, তাহলে 2 × এটা আমাকে বের করতে হবে, ΔA/a ইন্টু 100%, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা সমান কত হয়ে যাবে, ΔA/a ইন্টু 100% সমান কত হয়ে যাবে, 4% / 2, তার মানে 2%। অপশান এ, ঠিক আছে, অপশান এ বোঝা গেছে তো। তাহলে এইগুলো হচ্ছে সব কোশ্চেন্সগুলোই মোটামুটি বলে দেওয়া হয়ে গেছে, বুঝতে না পারলে বলবি এরপর।